बिस्मिल्लाहिर रहमानिर रहीम। DRM यूनाइटेड आइडियल कलेजर प्रथम बर्षेर शिक्षार्थीबृंद, आशा करी वैश्विक करोना परिस्थितिर भीतर स्व अवस्थाने थेके तोमरा तोमादेर परिवारेर अन्यान्य सदस्यदेर निये सुस्थ आछो, भालो आछो, निरापदे आछो। तोमादेर सकलके जानाई आमार आंतरिक सालाम और शुभेच्छा। अस्सलामु आलैकुम व रहमतुल्लाह। ऑनलाइन क्लासेर धाराबाहिकताय तोमादेर जन्य एबार परिणीत सुशासन पाठेर प्रथम पत्रेर द्वितीय अध्याय थेके आरेकटी क्लास आमी प्रस्तुत करेছি। এই ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে সর্বপ্রথমে জানাই ফুলেল স্বাগতম। প্রিয় শিক্ষার্থী, আমি SM সালাউদ্দিন, উপাধ্যক্ষ DRM ইউনাইটেড আইডিয়াল কলেজ, রঘুরামপুর, রতনপুর, কালীগঞ্জ, সাতক্ষীরা। প্রিয় শিক্ষার্থী, আমরা একটি ছবি দেখতে পাচ্ছি। এই ছবিটি সুজন তথা সুশাসনের জন্য নাগরিক। তো বিভিন্ন দুর্নীতিকে কিভাবে প্রতিহত করে সুনীতির মাধ্যমে স্বচ্ছ সুষম শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা যায় সে ব্যাপারে ওনারা মতামত দিচ্ছেন। তাহলে শিক্ষার্থীরা তাদেরই উক্তি দুর্নীতি থামাতে হবে। আর এর বিপরীত পাশেই অবস্থিত যে বিষয়টি, সেটা নিয়েই আজকের পাঠ। তাহলে তোমরা ধারণা করতে পারছো যে কী নিতে যাচ্ছে। আজকের পাঠ সুশাসনের ধারণা, উপাদান ও বৈশিষ্ট্য। প্রিয় শিক্ষার্থী, পত্র শিরোনাম পৌরনীতি ও সুশাসন, প্রথম পত্র, একাদশ শ্রেণী, দ্বিতীয় অধ্যায় সুশাসন। শিক্ষণফল, এই পাঠ শেষে তোমরা সুশাসনের ধারণা ও সংজ্ঞা প্রদান করতে পারবে। সুশাসনের উপাদান ও বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা প্রথমে জানব সুশাসনের ধারণা। 1989 সালে বিশ্ব ব্যাংকের একটি সমীক্ষায় সর্বপ্রথম সুপ্রত্যয়টি ব্যবহার করা হয়েছে। অর্থাৎ শাসনের সাথে সুপ্রত্যয়টি ব্যবহার করা হয়েছে। এর ফলে সুশাসনের অর্থ দাঁড়িয়েছে নির্ভুল, দক্ষ ও কার্যকর শাসন। এই সুশাসনের 4টি প্রধান স্তম্ভের উপরে নির্ভরশীল। 1. দায়িত্বশীলতা, 2. স্বচ্ছতা, 3. আইনের কাঠামো, আর 4 হচ্ছে রাজনৈতিক অংশগ্রহণ। তো এক কথায় আমরা বলতে পারি, আইনের কাঠামোর ভিতর অবস্থান করে বা রাজনৈতিকভাবে অংশগ্রহণ করে স্বচ্ছতার সাথে যে দায়িত্ব পালন, সেটাই হচ্ছে সুশাসন। বিশ্বব্যাংক অর্থাৎ ওয়ার্ল্ড ব্যাংকের মতে
Good governance is a manner in which power exercised in the management of the country's economic and social resources for development. অর্থাৎ সুশাসন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেখানে উন্নয়নের লক্ষ্যে একটি দেশের অর্থনৈতিক ও সামাজিক সম্পদ ব্যবস্থাপনার জন্য ক্ষমতা প্রয়োগ করা হয়। প্রিয় শিক্ষার্থী, একটি উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান হিসেবে বিশ্বব্যাংক সর্বপ্রথম উন্নয়নের প্রেক্ষাপটে সুশাসন ধারণাটিকে গুরুত্বপূর্ণ করে তোলে। এতে উন্নয়নশীল দেশের অনুন্নয়ন চিহ্নিত করার পাশাপাশি বলা হয় যে সুশাসনের অভাবের কারণেই এরূপ অনুন্নয়ন ঘটছে। শুধু তাই নয়, সুশাসন নিশ্চিতকরণের জন্য সেসব সত্ত্বে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক সংস্থাগুলোর ঋণ সাহায্য কার্যক্রম পরিচালনা করা হয়। UNDP এর মতে গুড গভর্নেন্স ইজ দ্য exercise of economic, political and administrative authority to manage a country's affairs at all levels. অর্থাৎ একটি দেশের সার্বিক স্তরের কার্যাবলী পরিচালনার জন্য অর্থনৈতিক, রাজনৈতিক এবং প্রশাসনিক কর্তৃত্বের চর্চায় বা প্রয়োগের পদ্ধতি হল সুশাসন। দ্য অক্সফোর্ড ডিকশনারিতে বলা হয়েছে যে শাসন প্রক্রিয়ায় শাসনের ক্ষমতা ও কর্তৃত্ব, ব্যবস্থাপনা কৌশল এবং নিয়ন্ত্রণের ব্যবস্থা হিসেবে সুশাসনকে চিহ্নিত করা হয়েছে। প্রিয় শিক্ষার্থী, সুশাসন সম্পর্কে দ্য সোশ্যাল সাইকোলোপিডিয়াতে সুশাসন সম্পর্কে বলা হয়েছে যে ইট ইজ এ ব্রডার কনসেপ্ট দেন গভর্নমেন্ট হুইচ স্পেশালি কনসার্নড with the role of political authorities in maintaining social order within a definite territory and the exercise of executive power. অর্থাৎ এটি সরকার পরিচালনা অপেক্ষা একটি বিস্তৃত ধারণা যা একটি নির্দিষ্ট ভূখণ্ডে সামাজিক নিয়মকানুন রক্ষায় এবং নির্বাহী ক্ষমতা ব্যবহারের প্রশ্নে রাষ্ট্রীয় কর্তৃপক্ষের সাথে বিশেষভাবে সম্পর্কিত। সুশাসন সম্পর্কে একটি সুন্দর ও গ্রহণযোগ্য সংজ্ঞা প্রদান করেছেন ম্যাককর্নি। তার মতে good governance is the relationship between civil society and the state, between government are governed, the ruler and ruled. অর্থাৎ সুশাসন বলতে রাষ্ট্রের সাথে সুশীল সমাজের, সরকারের সাথে শাসিত জনগণের, শাসকের সাথে শাসিতের সম্পর্ককে বোঝায়। প্রিয় শিক্ষার্থী, মার্টিন মিনোগের মতে বৃহৎ অর্থে সুশাসন হচ্ছে কতিপয় উদ্যোগের সমাহার ও একটি সংস্কার কৌশল যা সরকারকে আরও বেশি গণতান্ত্রিক, মুক্তমনা, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক করার জন্য সুশীল সমাজের বিভিন্ন প্রতিষ্ঠানকে সক্রিয় করে তোলে। কে চোপড়া বলেন, সুশাসন হলো
শাসনের একটি পদ্ধতি যা সমাজের মৌলিক মূল্যবোধগুলো দায়িত্বহীনভাবে চিহ্নিত করতে সমর্থ। সেখানে মূল্যবোধগুলো হচ্ছে মানবাধিকার সহ অর্থনৈতিক, রাজনৈতিক এবং সামাজিক, সাংস্কৃতিক বিষয়ক এবং একটি দায়বদ্ধ ও সৎ প্রশাসনের মাধ্যমে এই মূল্যবোধগুলো অন্বেষণ করা। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন সুশাসনের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। একটি দেশের সুশাসন আছে কিনা তা কিছু বিষয়ের উপর নির্ভর করে। সুশাসনের চরিত্র বা বৈশিষ্ট্য আলোচনা করলে তা সুস্পষ্টভাবে বোঝা যাবে। নিম্নে সুশাসনের বৈশিষ্ট্যসমূহ উপস্থাপন করা হলো। অ্যাট ফার্স্ট, জনগণের অংশগ্রহণ, পিপুলস পার্টিসিপেশন। জাতি, ধর্ম, বর্ণ, গরিব, ধনী, নারী, পুরুষ নির্বিশেষে সকল জনগণকে নিয়ে একটি পরিপূর্ণ ও সুশৃঙ্খল শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা সুশাসনের অন্যতম বৈশিষ্ট্য। সুশাসনে শাসন সংক্রান্ত কাজে সকলের প্রত্যক্ষ বা পরোক্ষ অংশগ্রহণ থাকবে। এই অংশগ্রহণ হতে পারে সরকার নির্বাচনের ক্ষেত্রে, দেশের সংকটকালে গণভোটের ক্ষেত্রে, অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে এবং দুর্নীতির মূলোৎপাটনের লক্ষ্যে। আইনের শাসন, রুল অফ ল। সুশাসনের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল আইনের শাসন। আইনের শাসন বলতে আইনের সুস্পষ্ট প্রাধান্য এবং আইনের চোখে সাম্যকেই বোঝায়। আইনের শাসনে শাসক ও শাসিত একই আইনের দ্বারা নিয়ন্ত্রিত হবেন, অর্থাৎ একই অপরাধের জন্য উভয়ের সমান শাস্তির বিধান করতে হবে। একটি রাষ্ট্রে সবার জন্য একই প্রকার আইন, স্বাধীন বিচার বিভাগ এবং নিরপেক্ষ দুর্নীতিমুক্ত আইন প্রয়োগকারী সংস্থা থাকলে শাসক ও শাসিতের মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠে। প্রিয় শিক্ষার্থী, গণমাধ্যমের স্বাধীনতা, ফ্রিডম অব মাস মিডিয়া। সুশাসনের জন্য গণমাধ্যমের স্বাধীনতা একান্ত প্রয়োজন। বিভিন্ন প্রকার গণমাধ্যম যেমন বেতার, টেলিভিশন, সংবাদপত্র, সাময়িকী ইত্যাদি প্রচার ও প্রসারের কাজে সরকার কোনো প্রকার হস্তক্ষেপ করবে না। গণমাধ্যমগুলো স্বাধীন থাকলে এগুলো সরকারি কর্মকাণ্ডের সফলতা ব্যর্থতা জনগণের সামনে তুলে ধরতে পারবে। এর ফলে সরকার তার ব্যর্থতার দিকগুলো শুধরে নিতে পারবে। গণমাধ্যমগুলো সরকার ও বিরোধী দলের মতামত প্রকাশ করে সুশাসন প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করবে। প্রিয় শিক্ষার্থী, স্বচ্ছতা, ট্রান্সপারেন্সি। স্বচ্ছতার অর্থ পরিষ্কার, স্পষ্ট ও নির্ভুল, অর্থাৎ দ্বৈত অর্থবোধতার অনুপস্থিতিই হল স্বচ্ছতা। অর্থাৎ একই জিনিসের দুই রকম অর্থ বুঝলে সেটাকে স্বচ্ছতা বলে না, এটার অনুপস্থিতিই হল স্বচ্ছতা। সাধারণত সিদ্ধান্ত গ্রহণ এবং বাস্তবায়নে আইনগত পদ্ধতি অবলম্বন করাকে স্বচ্ছতা বলে। স্বচ্ছতা হচ্ছে সরকারের প্রতিটি বিভাগের, বিশেষ করে সরকারি কর্মকাণ্ডের পরিপূর্ণ প্রকাশ, যা থেকে জনগণ সরকারের কর্মকাণ্ড সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করতে পারবে। সরকার জনগণের কাছে তার কর্মকাণ্ডের সকল তথ্য অবাধ ও উন্মুক্ত করবে। শাসন ব্যবস্থাকে অধিকতর গণমুখী করার প্রচেষ্টা থেকে
স্বচ্ছতার ধারণা উৎপত্তি হয়েছে। প্রিয় শিক্ষার্থী, ঐক্যমত্য পৌরনীতি একটি সমাজের বিভিন্ন ধর্ম, বর্ণ, গোষ্ঠী, মত ও স্বার্থের উপস্থিতি লক্ষণীয়। এই ধর্ম, বর্ণ, গোষ্ঠী, মত ও স্বার্থের মধ্যে সমন্বয় সাধন করে ঐক্য ধরে রাখা একান্ত দরকার। দেশের সংকটময় মুহূর্তে প্রতিটি সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, ধর্মীয় ও রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এর ফলে দেশে বিশৃঙ্খলা দূরীভূত হবে, রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসবে। সুশাসনের জন্য সর্বগ্রে প্রয়োজন বিভিন্ন মত ও স্বার্থের মধ্যে ঐক্যমত্য সৃষ্টি করা। প্রিয় শিক্ষার্থী, এরপরে অন্যতম বৈশিষ্ট্য জবাবদিহিতা, অ্যাকাউন্টেবিলিটি। সুশাসনের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল জবাবদিহিতা। একজন প্রশাসনিক কর্মকর্তা বা শাসন বিভাগের কর্মকর্তার উপর আরোপিত ক্ষমতার সুষ্ঠু লিখিত জবাবই হচ্ছে জবাবদিহিতা। সরকারি কর্মকর্তা, কর্মচারীবৃন্দ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ যদি তাদের করণীয় সব কাজের জন্য জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকে, তাহলে দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে। কেবল সরকারি প্রতিষ্ঠানসমূহই নয়, বরং ব্যক্তিখাত, সুশীল সমাজ কর্তৃক প্রতিষ্ঠিত সংগঠনসমূহও তাদের অংশীদারীদের নিকট এবং সর্বোপরি জনগণের নিকট তাদের কর্মকাণ্ডের জন্য জবাবদিহি করবে। প্রিয় শিক্ষার্থী, সংবেদনশীলতা। সরকার জনগণের দাবি দেওয়া ও আশা আকাঙ্ক্ষা পূরণে যথাসময়ে সাড়া প্রদান করতে প্রস্তুত থাকবে এবং এই প্রস্তুত থাকাকেই বলে সংবেদনশীলতা। রাজনৈতিক ব্যবস্থা এক প্রকার স্বনিয়ন্ত্রিত এবং সাড়া প্রদানকারী ব্যবস্থা। এটি তার পরিবেশের সাথে সর্বদা সামঞ্জস্য বজায় রেখে চলে। তাই সরকারকে দরিদ্র জনগোষ্ঠীর দাবি দেওয়া পূরণে সংবেদনশীল হতে হবে, কেননা সরকারের সংবেদনশীলতার উপর সুশাসন বহুল অংশে নির্ভরশীল। প্রিয় শিক্ষার্থী, বিচার বিভাগের স্বাধীনতা, ইন্ডিপেন্ডেন্স অফ দ্য জুডিশিয়ারি। সাধারণত বিচার বিভাগের স্বাধীনতা বলতে আইনের ব্যাখ্যা, ন্যায় বিচার ও কর্তব্য সম্পাদনের ক্ষেত্রে বিচারকদের স্বাধীন ও নিরপেক্ষ মতামত প্রকাশের ক্ষমতাকে বোঝায়। সুশাসনের জন্য রাষ্ট্রে একটি স্বাধীন ও নিরপেক্ষ বিচার ব্যবস্থা থাকা অপরিহার্য, কেননা বিচার বিভাগ ব্যক্তি স্বাধীনতা ও ব্যক্তির অধিকারের রক্ষক, অভিভাবক হিসেবে কাজ করে। অধ্যাপক লাস্কি বলেছেন, দ্য ইন্ডিপেন্ডেন্স অফ দ্য জুডিশিয়ারি ফ্রম দ্য এক্সিকিউটিভ ইজ এসেনশিয়াল টু ফ্রিডম। অর্থাৎ ব্যক্তি স্বাধীনতার জন্য শাসন বিভাগ থেকে বিচার বিভাগের স্বাধীনতা অপরিহার্য। দায়িত্বশীলতা, রেসপন্সিবিলিটি। দায়িত্বশীলতা হচ্ছে সুশাসনের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য।
সরকারি কর্মচারীকে তার উপর অর্পিত কাজ সম্পাদনের জন্য দায়ী করা হয়। দায়িত্বশীলতাকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, যত আইনগত দায়িত্বশীলতা আর রাজনৈতিক দায়িত্বশীলতা। আবার রাজনৈতিক দায়িত্বশীলতাকে দুই ভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে ব্যক্তিগত দায়িত্বশীলতা আর অপরটি যৌথ দায়িত্বশীলতা। প্রিয় শিক্ষার্থী, মৌলিক অধিকার ও মানবাধিকার সংরক্ষণ, প্রিজার্ভ ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড হিউম্যান রাইটস। সুশাসনের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল জনগণের মৌলিক অধিকার ও মানবাধিকার সংরক্ষণ। বর্তমানে গণতন্ত্রের যুগে মৌলিক অধিকার ও মানবাধিকার ইস্যুটি অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করা হয়। ন্যায়পরায়ণতা, ইকুয়ালিটি। ন্যায়পরায়ণতা মূলত ন্যায্যতাকে প্রকাশ করে। ন্যায়পরায়ণতা ক্রমান্বয়ে সমতার দিকে ধাবিত হয়। সমাজের অসমতাকে দূরীভূত করার জন্য ন্যায়পরায়ণতা বদ্ধপরিকর। একটি সুষম সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব হলেই সুশাসন নিশ্চিত করা সম্ভব। সুতরাং ন্যায়পরায়ণতা সুশাসনের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। প্রিয় শিক্ষার্থী, ক্ষমতা বিকেন্দ্রীকরণ, ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার। ক্ষমতা বিকেন্দ্রীকরণ সুশাসনের অন্যতম বৈশিষ্ট্য। বিকেন্দ্রীকরণের অর্থ হল ক্ষমতাকে কেন্দ্রীভূত না করে তা সর্বস্তরে ছড়িয়ে দেওয়া। এর ফলে শাসন কাজে জনগণের অংশগ্রহণ নিশ্চিত হয়। ক্ষমতার বিকেন্দ্রীকরণের ফলে সুষম উন্নয়ন ত্বরান্বিত হয়। প্রিয় শিক্ষার্থী, লিঙ্গ বৈষম্যের অনুপস্থিতি। সুশাসন প্রতিষ্ঠার জন্য লিঙ্গ বৈষম্যের অবসান ঘটানো একান্ত প্রয়োজন। একটি রাষ্ট্রে লিঙ্গ বৈষম্য না থাকলে নারী পুরুষ নির্বিশেষে সকল যোগ্য ব্যক্তি রাষ্ট্রের কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারে না। এর ফলে অতি সহজেই রাষ্ট্রের উন্নতি ও অগ্রগতি সাধিত হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী, বৈধতা, লেজিটিমেসি। সরকারের বৈধতা সরকারের গৃহীত নীতি, কর্মসূচি ও সিদ্ধান্তের বৈধতা সুশাসনের জন্য প্রয়োজনীয় উপাদান। অগণতান্ত্রিক, অনির্বাচিত, অসাংবিধানিক সামরিক শাসনকে সুশাসন বলা যায় না, কেননা অবৈধ সরকার স্বেচ্ছাচারী, স্বৈরাচারী, অদায়িত্বশীল এবং দুর্নীতিপরায়ণ হয়ে থাকে। তাই বৈধতা হল সুশাসনের অন্যতম বৈশিষ্ট্য। প্রিয় শিক্ষার্থী, কার্যকারিতা ও দক্ষতা। কার্যকারিতা ও দক্ষতার অর্থ হল এমন প্রতিষ্ঠান ও কার্য প্রক্রিয়া প্রতিষ্ঠিত করা যা রাষ্ট্রীয় সম্পদসমূহের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে সমাজের সর্বোচ্চ কল্যাণ নিশ্চিত করে। সুশাসনের ক্ষেত্রে দক্ষতার ধারণা প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবহার এবং
পরিবেশ সংরক্ষণকেই বোঝায়। কার্যকারিতা ও দক্ষতার সাথে পরিকল্পনা ও তা বাস্তবায়নের বিষয়টিও অঙ্গাঙ্গিভাবে জড়িত। সুতরাং সব শেষে বলা যায়, প্রশাসনের যদি জবাবদিহিতা, বৈধতা, স্বচ্ছতা থাকে আর এতে যদি সকলের অংশগ্রহণের সুযোগ উন্মুক্ত থাকে, বাক স্বাধীনতা সহ সকল রাজনৈতিক স্বাধীনতা সুরক্ষার ব্যবস্থা, বিচার বিভাগের স্বাধীনতা, আইনের অনুশাসন, আইন সবার নিকট শাসন বিভাগের জবাবদিহিতা থাকে, তাহলে সেই শাসনকে সুশাসন বলে। অর্থাৎ সুশাসন হলো এমন একটি প্রক্রিয়া যেখানে সমাজের প্রত্যাশা ও রাষ্ট্রের কর্মকাণ্ডের মধ্যে সুসামঞ্জস্য খুঁজে পাওয়া যায়। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে সুশাসনের ধারণা, তার বৈশিষ্ট্য নিয়ে তোমাদের সামনে স্লাইডের মাধ্যমে আমরা আমাদের বক্তব্যগুলো তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি তোমরা ক্লাসটি ভালোভাবেই বুঝতে পেরেছো। তো এখন যেহেতু করোনায় তোমরা স্ব অবস্থান করেই তোমরা আমাদের ক্লাস অনলাইনের মাধ্যমে ফলো করছো, তো তোমাদের অবস্থানে থেকেই কিছু কাজ তোমাদের করতে হবে। 1 নাম্বার, সুশাসন বলতে কি বুঝো এটা তোমাদের লিখতে হবে। আর সুশাসন সম্পর্কে বিশ্ব ব্যাংকের সংজ্ঞা এটা লিখতে হবে। তো আজকে ক্লাসে তোমাদের নিয়ে আমরা সুশাসনের ধারণা ও সংজ্ঞা প্রদান সম্পর্কে আলোচনা করেছি, আর সুশাসনের উপাদান ও বৈশিষ্ট্য নিয়েও আলোচনা করেছি। এখন মূল্যায়নের পালা। যে সুশাসনের ইংরেজি প্রতিশব্দ কি এটা তোমাদের লিখতে হবে। সুশাসন কয়টি স্তম্ভের উপর নির্ভরশীল এবং কি কি এটাও লিখতে হবে। এগুলো তোমাদের জন্য জ্ঞান অনুধাবনের প্রশ্ন। এরপরে আজকের পাঠের আলোচনার ভিতর থেকে প্রয়োগ ও উচ্চতর দক্ষতার প্রশ্ন আমরা তোমাদেরকে পাঠ থেকে বেছে নেওয়ার জন্যেই আমরা স্লাইডে তুলে ধরছি। তো সেক্ষেত্রে তোমাদের বাড়ির কাজ থাকবে সুশাসন ছাড়া নাগরিক অধিকার সংরক্ষণ হয় না বিষয়টি পৌরনীতি ও সুশাসনের আলোচ্য বিষয়ের আলোকে মূল্যায়ন করে করোনার পর বাড়ি থেকে শ্রেণী শিক্ষকের দেখানোর জন্য নিয়ে আসবে। আর আজকের এই পাঠটি যদি কোথাও কোনো তোমাদের অস্পষ্টতা থেকে থাকে তাহলে কিছু সব গ্রন্থের কথা আমরা তুলে ধরছি। তো এই গ্রন্থগুলো সহযোগিতা তোমরা নিতে পারবে। পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র, দ্বিতীয় পত্র, একাদশ ও দ্বাদশ শ্রেণী এবং স্লাইডে উল্লেখিত এই লেখকগুলোর বই তোমরা ফলো করতে পারো। তো প্রিয় শিক্ষার্থী, আবারও বলি, তোমরা স্বাস্থ্যবিধি মেনে স্ব অবস্থানে পরিবারের সকল সদস্যদের নিয়ে তোমরা ভালো থাকবে, এই প্রত্যাশায় সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।